Assalamu alaikum. Welcome to you all in online class of Hazil Almia City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session for the learners of class 11 on English second paper. Dear learners, today's topic: completing sentences with suitable phrases and clauses, part 2. প্রিয় শিক্ষার্থী, আমি এর পূর্বে পার্ট অন অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অ্যান্ড ক্লজেস এর পার্ট অন অর্থাৎ প্রথম একটি ক্লাস নিয়েছি। আজকে আমার দ্বিতীয় ক্লাস। সুতরাং সেই প্রথম ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই সেটি দেখেছো। যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা প্রথম ক্লাসটি দেখে নিবে, তাহলে দ্বিতীয় ক্লাস বুঝতে সহজ হবে, অন্যথায় আজকের ক্লাসটি বুঝতে পারবে না। কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ কনজাংশন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয় সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। অর্থাৎ আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আসলে ওই যে কনজাংশনগুলো, যে কমপ্লিটিং সেন্টেন্সে যে ইনকমপ্লিট সেন্টেন্স, সেই সেন্টেন্সটিতে কোনো কনজাংশন আছে কি না, ওই কোন কনজাংশন আছে সেই অনুসারে কিন্তু আমাদেরকে আসলে সেই অনুসারেই কমপ্লিটিং সেন্টেন্সটা করতে হয়। তো প্রথমেই রিলেটিভ প্রোনাউন অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব অ্যাজ কনজাংশন হিসাবে যদি আমরা ইনকমপ্লিট সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, দ্যাট ইত্যাদি, অথবা রিলেটিভ অ্যাডভার্ব যেমন হোয়েন, হোয়ার, হোয়াট, হোয়াই ইত্যাদি যদি পাই, সেই ক্ষেত্রে সেই সব ইনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে কমপ্লিট করা যায় সেটি নিয়ে এখন আমি তোমাদের আলোচনা করব। তো প্রথমে বলছি যে রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, দ্যাট ইত্যাদি রিলেটিভ প্রোনাউন দ্বারা কোনো ইনকমপ্লিট সেন্টেন্স এর ক্লোজ শুরু হলে এগুলোর পূর্বের অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বের রূপ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। আর যদি হোয়েন, হোয়ার, হোয়াট, হোয়াই ইত্যাদি রিলেটিভ অ্যাডভার্বের পরে পূর্ণাঙ্গ ক্লোজ বসিয়ে কমপ্লিটিং সেন্টেন্স করতে হয়, অর্থাৎ যদি আমাদের হোয়েন, হোয়ার, হোয়াট, হোয়াই ইত্যাদি রিলেটিভ অ্যাডভার্ব থাকে ইনকমপ্লিট সেন্টেন্সে, সেই ক্ষেত্রে তারপরে আরেকটি পূর্ণাঙ্গ ক্লোজ বসিয়ে আমাদের সেই সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। আর তো আমরা জানো যে হোয়ার, হোয়েন, হোয়াট, হোয়াই ইত্যাদি যুক্ত যে ক্লজটি হবে সেটি হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী যে আসলে যে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট ইত্যাদি যদি আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সটিতে থাকে তাহলে তারপরে কি করতে হবে, তারপরে আমাদের আরেকটি ক্লোজ এই হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, দ্যাট ইত্যাদি সহকারে কি করতে হবে, এদের পরে সেই অংশটা আমরা বসাবো, অর্থাৎ এদের পরে ভার্ব বসাবো এবং কমপ্লিমেন্ট বসাবো, যাতে করে এটি একটি ক্লোজ হয়। এবং সেই ক্লোজটি কী ধরনের ক্লোজ হবে, ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এই হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুম ইত্যাদি ক্ষেত্রে কি করতে হবে, অ্যান্টিসিডেন্ট মানে কি, এই শব্দগুলো দ্বারা যেসব সেন্টেন্স আছে তার পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা হলো অ্যান্টিসিডেন্ট। সেই অ্যান্টিসিডেন্টের নাম্বার এবং পার্সন অনুসারে ভার্বটি বসাতে হবে। কারণ হলো কি, হু মানে কে, হু মানে কে, আবার হু মানে কারা, হুম মানে কাকে, হুম মানে কাদেরকে, হুজ মানে কাহার, হুজ মানে কাহাদের, হুইচ মানে কোনটি, হুইচ মানে কোনগুলো। এই কারণে এটি সিঙ্গুলার না প্লুরাল এটি বুঝতে হলে এর পূর্বে যে অ্যান্টিসিডেন্ট থাকে, যে নাউন বা প্রোনাউন থাকে, সেইটি অনুসারে এরপরে ভার্বটি বসাতে হয়। তো এখন এক্সাম্পল, উদাহরণ দেখলে সহজেই তোমরা বুঝতে পারবে। তো এক্সাম্পল লক্ষ্য করো। ফার্স্ট অন, দেয়ার ইজ নো বডি হু ... এমন কেউ নেই যে, তারপরে ... দিয়েছে। তো আমি এখানে অ্যান্সার লিখে দিয়েছি, দেয়ার ইজ নো বডি হু ইজ অ্যাবসোলুটলি হ্যাপি। এমন কেউ নেই যে পুরাপুরি সুখী বা প্রকৃত সুখী।
অথবা দেয়ার ইজ নো বডি হু ক্যান এসকেপ ডেথ, এমন কেউ নেই যে মৃত্যুকে এড়াতে পারে। এই দুটি উত্তরই সঠিক। তো কমপ্লিটিং সেন্টেন্স আগে আমি বলেছি যে অনেক ক্ষেত্রে কিন্তু 2, 3, 4 অনেক অসংখ্য উত্তর হতে পারে। তুমি কিন্তু পরীক্ষার খাতায় একটি উত্তর লিখবে, যাতে একাধিক উত্তর হয় সেটি আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম যে আসলে এখানে সম্ভব। তো এখানে হু এটি হলো রিলেটিভ প্রোনাউন। তো এই হুর পরে আমরা যে ভার বসিয়েছি, তারপরে বাকি অংশ বসিয়ে কিন্তু আসলে বাক্যটা কমপ্লিট করছি। আর এই যে হু ইজ অ্যাবসোলিউটলি হ্যাপি, এটা হলো আমাদের একটি ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটি যেহেতু রিলেটিভ প্রোনাউন হু দ্বারা শুরু হয়েছে, কারণ এটাকে রিলেটিভ ক্লজও বলা হয়ে থাকে। আর এই হুর পূর্বে যে শব্দটি আছে নোবডি, এই নোবডির নাম্বার এবং পার্সন অনুসারে কিন্তু আসলে হুর পরে এই ভার্বটি নিতে হয়। এখানে হুর পরে ইজ নেব না আর নেব, সেটি হুর পূর্বে যে নাউন বা প্রোনাউন আছে এটাকে অ্যান্টিসিডেন্ট বলে, এটা নাম্বার অনুসারে বসাতে হয়। পরের উদাহরণ, নেক্সট ওয়ান, ট্রিজ আর মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আওয়ার সার্ভাইভাল, গাছ আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দে সাপ্লাই অক্সিজেন উইদাউট হুইচ, তারা অক্সিজেন সরবরাহ করে যেটা ব্যতীত, তারপরে ডট ডট দিয়েছে, এটি আমাদের কমপ্লিট করতে হবে। অ্যান্সার আমি লিখে রেখেছি, দে সাপ্লাই অক্সিজেন উইদাউট হুইচ উই ক্যানট লিভ, তারা অক্সিজেন সরবরাহ করে যেটি ব্যতীত আমরা বাঁচতে পারি না, বা যেটি ব্যতীত আমরা বেঁচে থাকতে পারি না। তো এখানে লক্ষ্য করো, ট্রিজ আর মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আওয়ার সার্ভাইভাল, এই বাক্যের সঙ্গে কিন্তু ডট দেয়া না, এটা অতিরিক্ত বাক্য, এই জন্য এটা একেবারেই বাদ দিয়েছি। সুতরাং যে বাক্যের সঙ্গে আমাদের ডট ডট দেয়া থাকে, অর্থাৎ যেটি ইনকমপ্লিট বাক্য, সেটি শুরু থেকে যে লিখেছি এবং তারপরে উত্তর লিখেছি উই ক্যান নট লিভ, এবং উত্তর যেটি তার নিচে কিন্তু যথানিয়মে আমরা আন্ডারলাইন করেছি, গতদিন তোমাদের গত ক্লাসটাতে দেখিয়ে দিয়েছিলাম, এমনিভাবে উত্তর হবে। এই হুইচ এরপরের যে উদাহরণটি আছে সেটি হলো দেয়ার ইজ নো বডি ডট ডট, এমন কেউ নেই ডট ডট, হেন্স হ্যাপিনেস ইজ এর রিলেটিভ টার্ম, যেহেতু সুখ একটি আপেক্ষিক বিষয়। তো এই হেন্স হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, যেহেতু সুখ একটি আপেক্ষিক বিষয়, এই অংশটা সি অংশের সাথে আছে, এটা কি মাথায় রেখে আমাদের উত্তরটি নিব, কিন্তু আমাদের প্রথম যে বাক্যে ড্যাশ দিয়ে আছে সেই বাক্যই পূরণ করব, দ্বিতীয় অংশ লিখব না উত্তরে। দেখো আমি উত্তরটি করে রেখেছি, দেয়ার ইজ নো বডি হু ইজ হ্যাপি উইথ হিজ প্রেজেন্ট কন্ডিশন, এমন কেউ নেই যে তার বর্তমান অবস্থায় সুখী, হু ইজ হ্যাপি উইথ হিজ প্রেজেন্ট কন্ডিশন। এখানে রিলেটিভ প্রোনাউন যেটি হু, এটি কিন্তু দেওয়া ছিল না, এখানে দেওয়া থাকলে তার পরের অংশ এটুকেই শুধু আন্ডারলাইন করতাম, যেহেতু হু সহ আমাদের নিতে হয়েছে, তাই পুরো ক্লোজটি এখানে, পুরো ডিপেন্ডেন্ট ক্লোজটি হু সহ আমাদেরকে বসাতে হয়েছে। আসলে এই বাক্যটি কী ছিল, আমাদের একটি কমপ্লেক্স সেন্টেন্স, যার একটি ক্লোজ দেওয়া ছিল, প্রিন্সিপাল ক্লোজ দেয়ার ইজ নোবডি, আর তারপরে যেটি ডিপেন্ডেন্ট ক্লোজ হু ইজ হ্যাপি উইথ হিজ প্রেজেন্ট কন্ডিশন, এই ডিপেন্ডেন্ট ক্লোজটি আমরা এরপরে বসিয়ে দিয়েছি। নেক্সট অন, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড ডট ডট, যখন আমি শিশু ছিলাম, এখানে ছেড়ে দিয়েছে, এর সঙ্গে অতিরিক্ত একটি বাক্য আছে, আই ওয়াজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা পছন্দ করতাম। তো এখানে পূরণ করতে হবে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড ডট ডট, যখন আমি শিশু ছিলাম, তারপরে এই অংশটাকে আমাদের কমপ্লিট করতে হবে। তো আমি এখানে করে রেখেছি, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। তো এখানে সাবঅর্ডিনেট ক্লোজ বা যেটি আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ সেটি কিন্তু দেওয়া আছে, এবং তারপরে একটি পূর্ণাঙ্গ ক্লোজ লাগবে এখানে, এবং সেটি কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, কারণ এই বাক্যের গঠনের দিকে বোঝা যাচ্ছে যে এটি কমপ্লেক্স সেন্টেন্স যার সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ দেওয়া আছে, সুতরাং অন্য ক্লোজটি কী হবে, সেটি হবে আমার ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ইউজ টু প্লে ক্রিকেট, যখন আমি শিশু ছিলাম তখন আমি ক্রিকেট খেলতাম। আর এখানে ওই যে সিকোয়েন্স অফ টেন্সের ব্যাপারে কিন্তু অত্যন্ত যত্নশীল হতে হবে, অর্থাৎ আমাদের এই যে ডিপেন্ডেন্ট ক্লোজে ওয়াজ আছে, পাস্ট টেন্স আছে, সেই কারণে আমাদের কিন্তু প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজেও কিন্তু এই যে পাস্ট টেন্স ইউজ টু ব্যবহার করেছি আমরা। তো
তো সিকোয়েন্স অফ টেন্স আমরা যেমন ঠিক রাখবো, একইভাবে কমপ্লিটিং করার সময় সেই বাক্যটি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোন ধরনের বাক্য আছে, অর্থাৎ সেখানে সেই বাক্যটিতে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের বিষয়, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হলে একটি হবে ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এই বাক্যতে যেহেতু ডিপেন্ডেন্ট ক্লোজটি দেওয়া ছিল হোয়েন দেওয়া, সুতরাং হোয়েনের পরে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যেটি সেটি আমরা ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল, হি ইজ স্যাটিসফাইড উইথ হট, সে সন্তুষ্ট যাহা। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ উইথ হিম, সে সন্তুষ্ট তার যা আছে তা নিয়ে। তো এখানে কি ছিল, হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট, সে উহা দ্বারা সন্তুষ্ট, এরপরে আমাদের পূরণ করতে হবে। আর পূরণ করা কী হলো, ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ উইথ হিম, সে সন্তুষ্ট উহা দ্বারা যাহা তার আছে। তো এখানে মূলত ওই হটের পরে আমরা, হট একটা অ্যাডভার্ব, তো এটি অ্যাডভার্বিয়াল, এটি কী হলো রিলেটিভ অ্যাডভার্ব। তো তারপরে আমরা আরেকটি ক্লজ দিয়েছি, সেটি হলো আমাদের কেমন ক্লোজ হবে, ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ হি ইজ স্যাটিসফাইড উইথ এটা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল। আর তারপরে আমাদের কি করতে হবে, হটের সাথে যুক্ত করে ডিপেন্ডেন্ট ক্লজ দিতে হবে, এবং সেটি দিয়েছে কি, হোয়াট হি হ্যাজ উইথ হিম, যাহা তার সঙ্গে ছিল, হোয়াট হি হ্যাজ উইথ হিম। এর পরের উদাহরণটি, মাই পারপাস হ্যাজ বিন লস্ট হোয়ার ডট ডট। মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার ডট ডট। আমার মানি ব্যাগ বা টাকার ব্যাগ হারিয়েছে সেখানে বা যেখানে। তো এরপরে ডট ডট, তো এখানে মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার আই টুক মাই লাঞ্চ। আমার টাকা ব্যাগ হারিয়েছে সেখানে যেখানে আমি লাঞ্চ করেছিলাম। তো এই যে হোয়ারের পরে আমার একটা ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করতে হবে, এবং সেটি কিন্তু এই যে আমরা দিয়েছি হোয়ার আই টুক মাই লাঞ্চ। আসলে এই যে হোয়াট, হোয়ার ইত্যাদি হলো যেহেতু এটা হলো ওই রিলেটিভ প্রোনাউনের মতো নয়, এটি একটু যেহেতু অ্যাডভার্ব, সুতরাং এরপরে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ ক্লজ লিখতে হয়। হোয়ারের পরে দেখো সাবজেক্ট বসেছি, ভার্ব বসেছি, এবং তারপরে অবজেক্ট বসাতে হয়েছে। নেক্সট, দ্য ফার্নিচার হুইচ অর দ্যাট আহমেদ বট ইয়েস্টারডে ডট ডট। আহমেদ গতকাল যেই আসবাবপত্র কিনেছিল, তারপরে ছেড়ে দিয়েছে। তো এখানে করে রেখেছি, দ্য ফার্নিচার হুইচ অর দ্যাট আহমেদ বট ইয়েস্টারডে ওয়াজ অফ গুড কোয়ালিটি। আহমেদ গতকাল যে আসবাবপত্রগুলো কিনেছিল সেগুলো ভালো মানের। তো প্রিয় শিক্ষার্থী, এই হুইচ বা দ্যাট আহমেদ বট এরপরে আমরা যে অংশটা পূরণ করেছি সেটি হলো ওয়াজ অফ গুড কোয়ালিটি। আর এটি যেহেতু আগের অংশে আমাদের পাস্ট টেন্স ছিল, এই অংশ পাস্ট টেন্স দিয়েছি ওয়াজ, কারণ তাহলে এটা কি হলো, সিকোয়েন্স অফ টেন্স পূরণ করলো। তো এই ছিল আমাদের প্রথম যে বিষয়টি, রিলেটিভ প্রোনাউন এবং এটি ছিল আমাদের ওই রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব কনজাংশন হিসাবে যখন রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব ব্যবহৃত হয়। এরপরে কনজাংশন হিসাবে হোয়েনের ব্যবহার। আমরা যে ইনকমপ্লিট সেন্টেন্স করব, যে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব, সেই বাক্যে যদি কনজাংশন হিসাবে হোয়েন থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটি করব। তো একটি ঘটনা সংঘটিত হওয়ার ফলে আরেকটি ঘটনা সংঘটিত হওয়া বোঝাতে হোয়েন বসে। তো স্ট্রাকচারটি হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডট ডট মানে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যেটি থাকে, তারপরে আবার সাবজেক্ট বসাতে হবে, ভার্ব বসাতে হবে এবং এক্সটেনশন বসবে। অথবা কি হতে পারে, হোয়েনটা এই প্রথম স্ট্রাকচারে যেমন শুরুতে বসেছে, হোয়েনের সঙ্গে একটি ক্লোজ, তারপরে হোয়েনের পরে কিন্তু আরেকটি পূর্ণাঙ্গ ক্লোজ। আর অথবা কি হতে পারে যে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ প্রথমে একটি ক্লোজ, তারপরে মাঝখানে হোয়েন যুক্ত হলো, তারপরে আরেকটি পূর্ণাঙ্গ ক্লোজ যেখানে সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন থাকবে। এভাবেও হতে পারে। ফর এক্সাম্পল, দ্য বয় ওয়াজ প্লেয়িং হোয়েন ডট ডট। ছেলেটি খেলছিল যখন
আরেকটি বাক্য আছে তারপরে, হি স্টপড হিজ প্লেয়িং অ্যাট অন, সে তৎক্ষণাৎ তার খেলা বন্ধ করে দিল। তো তার খেলা তৎক্ষণাৎ বন্ধ করে দিল, তো দুটি ঘটনা ঘটবে। সেটি হলো কি, দ্য বয় ওয়াজ প্লেয়িং, ছেলেটি খেলছিল, হোয়েন, যখন। তো যখন কি ঘটনা ঘটলে সে খেলাটা বন্ধ করে দিবে, কি আমরা এখানে দেখি, দ্য বয় ওয়াজ প্লেয়িং হোয়েন হিজ মাদার কল্ড হিম, ছেলেটি যখন খেলছিল তখন তার মা তাকে ডাকলো, আর সে ডাকার কারণেই কিন্তু হি স্টপড হিজ প্লেয়িং অ্যাট অন, সে তৎক্ষণাৎ খেলা বন্ধ করে দিল। অন্যভাবে উত্তর করা যেত, দ্য বয় ওয়াজ প্লেয়িং হোয়েন his mother called him, he stopped. Okay, that is right. Sorry, the boy was playing when his mother called him. এটি থাক। আচ্ছা, তো এখানে যে বিষয়টি সেটি হলো দ্য বয় ওয়াজ প্লেয়িং, বালকটি খেলছিল, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে হোয়েন যুক্ত আরেকটি ক্লজ, সেটি হলো ডিপেন্ডেন্ট ক্লজ, হোয়েন হিজ মাদার কল্ড হিম, যখন তার মা তাকে ডাকলো। এরপরে যে বিষয়টি, সাকসেস ডাজ নট কাম টু এ ম্যান অটোমেটিক্যালি, সফলতা একজনের মানুষের কাছে আপনা আপনি ধরা দেয় না। দ্বিতীয় যে বাক্যের সঙ্গে সংযুক্ত আছে এবং যেই বাক্যে মূলত কমপ্লিটিং করতে বলা হয়েছে, হোয়েন এ ম্যান ওয়ার্কস ইন এ সিস্টেমেটিক ওয়ে, যখন একজন মানুষ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে, তারপরে ডট ডট দিয়ে রেখেছে, এটাকে এই ইনকমপ্লিটকে কমপ্লিট করতে হবে। তো এর সাথে সম্পৃক্ত কি, সাকসেস ডাজ নট কাম টু এ ম্যান অটোমেটিক্যালি, সফলতা মানুষের কাছে আপনা আপনি ধরা দেয় না, এর সাথে সম্পৃক্ত একটি বাক্য আমরা যোগ করব। তাহলে কী হলো, হোয়েন এ ম্যান ওয়ার্কস ইন এ সিস্টেমেটিক ওয়ে হি বিকাম সাকসেসফুল, নিয়মতান্ত্রিকভাবে যখন একজন মানুষ কাজ করে সে সফল হয়। তো হোয়েন দ্বারা যে বাক্য আমরা যোগ করব, খেয়াল করব, এখানে যদি উভয় ক্লোজের যে ভার্বের টেন্সের সমন্বয় করতে হবে, অর্থাৎ প্রথম ক্লোজে যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরবর্তী ক্লোজেও কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি। আর প্রথম ক্লোজে যদি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হতো, পরের ক্লোজেও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স দিতাম। অর্থাৎ হোয়েনযুক্ত বাক্যে উভয় পাশে কিন্তু একই ধরনের টেন্স ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থী, পরের বাক্যটি, দ্য টু ব্রাদার্স আর নট অন গুড টার্মস, দু ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক নেই। তারপরে বাক্যটা কি, ইয়েস্টারডে হোয়েন উই ওয়েন্ট টু দেয়ার হাউস, গতকাল যখন আমরা তাদের বাড়িতে গেলাম, তারপরে ডট ডট দিয়েছে, অর্থাৎ এই ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে হবে। তো আমি এখানে করে রেখেছি, ইয়েস্টারডে হোয়েন উই ওয়েন্ট দেয়ার হাউস উই ফাউন্ড দেম কোয়ারেলিং উইথ ইচ আদার, গতকাল যখন আমরা তাদের বাড়িতে গেলাম তখন তাদেরকে একে অন্যের সাথে ঝগড়া করতে দেখলাম। এই হলো উত্তর। তবে এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু এই যে দুই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক নেই, এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু তোমাকে এই যে ইনকমপ্লিট করতে যে অংশটা দিয়েছে, স্টার্টে হোয়েন উই ওয়েন্ট টু দেয়ার হাউস, এটাকে কমপ্লিট করতে হবে। আর সেটি কমপ্লিট করতে গিয়ে এরপরে কি আরেকটি পূর্ণাঙ্গ ক্লোজ আমরা এখানে ব্যবহার করব, এবং যেই ক্লোজটিতে ভার্বের এই ক্লোজে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং এই পরের ক্লোজটিতেও কিন্তু ভার্বের ওই পাস্ট ইনডিফিনিট টেন্সে যে উই ফাউন্ড ব্যবহার করেছি, এই সিকোয়েন্স অফ টেন্সটি কিন্তু অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ হোয়েন দ্বারা যখন দুটি ক্লোজকে যোগ দেব, হোয়েন মাঝখানেও বসতে পারে, বাক্যের প্রথমেও বসতে পারে, যেখানেই বসুক, যে হোয়েন যুক্ত একটি ক্লোজ যেটি আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ, আর হোয়েনের বাইরে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এই উভয় ক্লোজে ভার্বের কিন্তু একই ধরনের টেন্স হতে হবে। তোমাদের জন্য একটি টেস্ট আমি এখানে দিয়ে রেখেছি, ট্রাই ইয়ারসেলফ হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, তারপরে ডট ডট দিয়েছি, তোমরা নিজেরাই করার চেষ্টা করো। নেক্সট, কনজাংশন হিসাবে দো, অলদো অথবা ইভেন দো, এই দো, অলদো বা ইভেন দো এর অর্থ হলো যদিও। তো এগুলো যদি কনজাংশন হিসাবে আমরা কোনো বাক্যে পাই, কোথায় পাই, পরস্পর বিপরীতধর্মী, যে দো, অলদো, ইভেন দো দ্বারা দুটি বিপরীতধর্মী অর্থ বোঝায় এমন দুটি বাক্যাংশ একটি বাক্যে পরিণত করা। অর্থাৎ এইগুলো সাধারণত কমপ্লেক্স বাক্যে থাকে, এবং যেই কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লোজ থাকবে, দুটি বাক্যাংশ থাকবে, একটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটি হলো ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এই যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এই উভয় ক্লোজে কী থাকবে, বিপরীতধর্মী অর্থ বোঝায়, তাহলে কিন্তু দো, অলদো দিতে হয়। কারণ একই ধরনের অর্থ বোঝাইলে তো আমরা অ্যান্ড বা অ্যান্ড সো ইত্যাদি দ্বারা যুক্ত করে থাকি।
এবার উদাহরণ দিই। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ডট ডট। এখানে কিন্তু আসলে এই বাক্য, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, এরপরে এটাকে আমাদের কমপ্লিট করতে হবে। এর সঙ্গে অতিরিক্ত একটি বাক্য দেওয়া আছে, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। আমরা আমাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের ব্যাপারে অত্যন্ত গর্বিত। তো মাথায় নিয়েই কিন্তু আমাকে এই প্রথম বাক্যটি কমপ্লিট করতে হবে। এখানে করে এসেছি, দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি শি হ্যাজ সাম নোটেবল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যদিও বাংলাদেশ একটি ছোট্ট দেশ, এর বেশ কয়েকটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে বা উল্লেখ করার মতো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে। এখানে শি না দিয়ে উই হ্যাভ দিয়েও করা যেত, উই হ্যাভ সাম নোটেবল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেক্ষেত্রেও উত্তর নেওয়া যেত, সমস্যা নেই। তো পরের বাক্যটি, দো হি ইজ ডাল অফ হেয়ারিং ডট ডট। যদিও সে কম শোনে, তারপরে ডট ডট, অর্থাৎ এই বাক্যকে কমপ্লিট করতে হবে। আমি করে রেখেছি, দো হি ইজ ডাল অফ হিয়ারিং হি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। যদিও সে কম শোনে, সে সব কিছু বুঝতে পারে। এই দো হি ইজ ডাল অফ হিয়ারিং, এই বিষয়, এটি আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, এরপর একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করে এটি কমপ্লিট করতে হয়। হি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সে সব কিছু বুঝতে পারে, এটি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটি বিষয় হলো যে এই দুই ক্লজ কিন্তু পরস্পর বিপরীতধর্মী। যেমন হি ইজ ডাল অফ হিয়ারিং, সে কম শোনে, কম শুনলে তো সে সব কিছু বুঝতে পারবে না, কিন্তু এখানে কী হয়েছে, বিপরীতধর্মী। হি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, কম শুনলেও সে সব কিছু বুঝতে পারে। এই বিপরীতধর্মী আইডিয়ার ক্ষেত্রে আমরা দো অল দো ব্যবহার করি। এখানেও তাই, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, শি হ্যাজ সাম নোটেবল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, যে বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু কী হচ্ছে, তার বেশ কয়েকটি উল্লেখ করার মতো ঐতিহ্যবাহী স্থান আছে। ঠিক বিপরীতধর্মী পরস্পর যে ক্লজ, সেই ক্ষেত্রে আমরা দো অল দো ব্যবহার করে থাকি। এরপরে আরও কিছু উদাহরণ আছে তোমাদের জন্য। হি হ্যাড অল দ্য কোয়ালিটিজ ইভেন দো ডট ডট। তার সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও, ইভেন দো মানে কি, ওই যদিও বা সত্য অর্থে ব্যবহৃত হয়। হি হ্যাড অল দ্য কোয়ালিটিজ ইভেন দো হি ডিড নট গেট দ্য জব। যদিও তার সব যোগ্যতা আছে, সে চাকরিটি পেল না। এই যে পরস্পর বিপরীতধর্মী, যে সব যোগ্যতা থাকলে সে চাকরি পাবে, এটা হওয়া উচিত ছিল, কিন্তু বিপরীতধর্মী আইডিয়া, এই কারণে এখানে কিন্তু আমরা ইভেন দো ব্যবহার করেছি। আর যদি যোগ্যতা সত্ত্বেও সে চাকরি পেত, তাহলে কিন্তু অ্যান্ড বা অ্যান্ড সো, তারপরে বলতো, তখন বলতাম অ্যান্ড সো বা অ্যান্ড হি গট দ্য জব, সেভাবেই কিন্তু আমরা কাজটি করতাম। আর যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, এখানেও কিন্তু আমরা ডিড নট ব্যবহার করেছি, পাস্ট টেন্স ব্যবহার করেছি, ডিড নট গেট। নেক্সট এক্সাম্পল, দো দ্য পেন রাইটস ওয়েল। যদিও কলমটি ভালো লেখে, তারপরে ডট ডট। এখানে লিখে রেখেছি, দো দ্য পেন রাইটস ওয়েল ইট ইজ ভেরি কস্টলি। যদিও কলমটি ভালো লেখে, এটা অত্যন্ত দামি। অর্থাৎ যখনই আমরা দো অল দো ব্যবহার করব, পরের ক্লোজটি বিপরীতধর্মী হতে। কলম ভালো লেখে, আর কলমের আরেকটি কোয়ালিটি যদি হতো যে এটা চিপ, তাহলে তো সেটি ভালো হতো, কিন্তু যেহেতু দো ব্যবহার করেছি, অপোজিট আইডিয়া। কলমটি ভালো লেখে, কিন্তু কি, ইট ইজ ভেরি কস্টলি, এটা অত্যন্ত দামি। তো এরকম বিপরীতধর্মী, পরস্পর বিপরীতধর্মী আইডিয়া বোঝাতে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দো বা অল দো ব্যবহার করি, এবং দো বা অলদের সাথে যেটি থাকে সেটি হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এরপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করে এটি আমাদের কমপ্লিটিং করতে হয়, সেটি কিন্তু আমরা এখানে করেছি। তোমাদের জন্য টেস্ট দিয়ে রেখেছি, ডু ইয়োর সেলফ, try yourself. First one, though he was late dot dot. Second one, though it is a small country dot dot. Try yourself. Next one, as if or as though, যার বাংলা অর্থ যেন। তো as if বা as though দ্বারা যদি কোনো বাক্য যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে, বা as if বা as though কনজাংশন যুক্ত যদি আমরা ইনকমপ্লিট সেন্টেন্স পাই, সেটাকে কমপ্লিট কিভাবে করব। তো অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, আবার প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সের হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটি মাথায় নিয়ে কিন্তু, এই নিয়মটি জেনেই আমাদের কিন্তু ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে হবে। ফর এক্সাম্পল, দুলাল খান ইজ এ কোয়াক। দুলাল খান হলো একজন কোয়াক ডাক্তার। হি বিহেভস অ্যাজ দো ডট ডট। সে এমনভাবে আচরণ করে যেন, এখানে ছেড়ে দেওয়া হয়েছে, এটিকে আমাকে এই ইনকমপ্লিট বাক্যটিকে কমপ্লিট করতে হবে।
তাহলে কি করতে হবে, দোর পরে অ্যাজ দো ব্যবহার করেছি। এরপরে আমাদের আরেকটি ক্লোজ ব্যবহার করতে হবে এবং সেই ক্লোজের টেন্সের পূর্বের অংশে সঙ্গে, অর্থাৎ এখানে যে অ্যাজ দোর পূর্বে যে বিহেভস আছে সেটার সঙ্গে মিল রেখেই আমাকে পূরণ করতে হবে। এখানে অ্যান্সার করে রেখেছি, হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার এ ফেমাস ডক্টর, যে সে এমনভাবে আচরণ করে যেন সে একজন বিখ্যাত ডাক্তার। তো এখানে দেখো যে অ্যাজ দো, এই অ্যাজ দোর পূর্বের অংশে বিহেভস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরের অংশ কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং এখানে ওয়াজ না বসে ওয়ার বসবে। অ্যাজ দো, অ্যাজ ইফ ইত্যাদি দ্বারা যখন আমরা দুটি ক্লোজ যুক্ত করি, সেক্ষেত্রে দ্বিতীয় ক্লোজে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে পাস্ট টেন্স তো হচ্ছেই, এবং সেটি আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে, এবং সেক্ষেত্রে বিভার্বের ক্ষেত্রে অজ না বসে ওয়ার বসাতে হয়। এই নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি তোমরা অজ দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার আ ফেমাস ডক্টর, সে এমনভাবে আচরণ করলো যেন তিনি একজন বিখ্যাত ডাক্তার। মূলত হলো যে তিনি তো বিখ্যাত ডাক্তার নয়, বিখ্যাত ডাক্তার মতো আচরণ করলে, যেটা আনরিয়েল। এই কারণে কিন্তু এখানে অজ না বসে ওয়ার ব্যবহার করতে, এই কারণে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি ইত্যাদি দ্বারা যখন দুটো ক্লোজকে আমরা যুক্ত করব, তখন আসলে ওই এদের পরে বিভার্ব আসলে অজ না ব্যবহার করে ওয়ার ব্যবহার করতে হয়। আরেকটি বিষয় হলো এই অ্যাজ দোর পূর্বের অংশে, অ্যাজ দো বা অ্যাজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। নেক্সট এক্সাম্পল, সিন্স। সিন্স অর্থ থেকে বা হতে, অর্থাৎ সিন্স কনজাংশনযুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স যদি আমরা পাই এবং সেই বাক্যে সিন্সটি থেকে বা হতে অর্থে বসে, সেক্ষেত্রে আমরা কিভাবে কমপ্লিট করব সেই নিয়মটি এখানে বলা হয়েছে। সিন্স কনজাংশন দ্বারা যুক্ত বাক্যের দুটি অংশ থাকে। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হলে দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রথম কথা হলো ইনকমপ্লিট বাক্যটিতে সিন্সযুক্ত কনজাংশন সিন্সযুক্ত থাকতে হবে এবং সেই সিন্সের অর্থ থেকে বা হতে হতে হবে, বোঝাতে হবে। এবং সেই সিন্সের প্রথম অংশ যদি সিন্সযুক্ত বাক্যের প্রথম যে অংশ, দুটো অংশ আছে, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা হলো নিয়ম, এটি মাথায় রেখে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে ইনকমপ্লিট বাক্যকে। ফর এক্সাম্পল, আই কান্ট রিকল হিজ নেম, ইট ইজ লং সিন্স ডট ডট। তো দুটো বাক্য আছে, প্রথমটি হলো আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম স্মরণ করতে পারছি না বা পারি না। ইট ইজ লং সিন্স, এটা অনেক দিন, তারপরে ডট ডট দিয়েছে। তো আমি উত্তর করে রেখেছি, ইট ইজ লং সিন্স উই মেট লাস্ট, এটা অনেক দিন আমরা শেষবার সাক্ষাৎ করেছিলাম। তো যেহেতু সিন্স মানে এই যে ওদের থেকে বুঝিয়েছে এখানে যে অনেক দিন হলো, তো অনেক দিন হতে তার সাথে আমার দেখা হয়েছিল, তো হতে থেকে বুঝিয়েছে, এবং এই সিন্সের প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর সিন্সযুক্ত যে বাক্যটি, এটি সাধারণত এখানে কী হচ্ছে, কমপ্লেক্স বাক্য, এবং ইট ইজ লং সিন্স, ইট ইজ লং, এটি হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ডিপেন্ডেন্ট ক্লজ হলো সিন্স উই মেট লাস্ট। তো এখানে কিন্তু আমরা একটি পূর্ণাঙ্গ ক্লজ যুক্ত করেই ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করেছি। নেক্সট এক্সাম্পল, ইট ওয়াজ 5 years সিন্স উই ডট ডট, অনেক দিন হলো উই আমরা, তারপরে ডট ডট দিয়ে আসছে। তো এখানে ইট ওয়াজ 5 years সিন্স উই হ্যাড লাস্ট মেট, 5 বছর গত হলো আমরা শেষবারের মতো সাক্ষাৎ করেছিলাম। তো এখানে সিন্স দ্বারা দুটো ক্লোজ যুক্ত আছে এবং সিন্সের আগের অংশে কী আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং পরের অংশে হ্যাডমেট, যে লাস্টটি তো অ্যাডভার্ব, দুই ভার্বের মাঝে বসেছে, হ্যাডমেট এটি বসেছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আসলে সিন্স মানে যদি হতে থেকে বোঝায়, কারণ বা যেহেতু না বোঝায়, তো সিন্স মানে যদি হতে থেকে অর্থে বসে, এবং সিন্স যদি দুটো সিন্স যদি ইনকমপ্লিট সেন্টেন্সে কনজাংশন হিসাবে থাকে, সেক্ষেত্রে সিন্সের পূর্বের অংশে কোন টেন্স আছে সেই অনুসারে সিন্সের পরে কিন্তু আমরা ভার্বের টেন্স বসাবো। আর সিন্সযুক্ত বাক্যটি কীরকম হয়, কমপ্লেক্স সেন্টেন্সের হয়। এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, আরেকটি ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, অর্থাৎ সিন্সের পরে আমরা কোনটা বসাবো, সিন্সের সাথে যে অংশটি, অর্থাৎ সিন্সের পরের অংশটি আমাদের কী হবে, ডিপেন্ডেন্ট ক্লজ হবে। নেক্সট, সিন্স অ্যাজ
যেহেতু অথবা কারণ, অর্থাৎ এবার হলো সিন্স অথবা অ্যাজ, এটি যেহেতু বা কারণ অর্থে যদি বসে সেক্ষেত্রে কী হবে, অর্থাৎ ইনকমপ্লিট বাক্যে সিন্স এবং অ্যাজ আসে এবং সেটি যেহেতু বা কারণ অর্থে বসেছে, সেক্ষেত্রে কী হবে, যেহেতু বা কারণ অর্থে সিন্স বসলে পরবর্তী ক্লোজে ফলাফল নির্দেশ করে এমন ক্লোজ দিয়ে বাক্য কমপ্লিট করতে হয়। এক্ষেত্রে উভয় ক্লোজে একই টেন্স হবে। অর্থাৎ এখানে বিষয়টি হলো সিন্স এবং অ্যাজ যদি কারণ বা যেহেতু অর্থে বসে, তাহলে সিন্স অ্যাজের সাথে যে ক্লোজটি আছে সেটি কি কারণ বাক্য, এরপরে আরেকটি পূর্ণাঙ্গ ক্লোজ ব্যবহার করতে হবে এবং সেটি হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং সেই ক্লোজটি দিয়েই কিন্তু একটি পূর্ণাঙ্গ ক্লোজ যোগ করে আমরা বাক্য শেষ করবো, এবং সেই বাক্যটি কেমন হবে, ফলাফল বাক্য। কারণ সিন্সের বাক্যটি কি কারণ বা যেহেতু বোঝাবে, এবং পরের যে বাক্যটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দিব সেই অংশটি কি হবে, সেই অংশটি কিন্তু আমাদের ওই ফলাফল নির্দেশ করবে। আর সিনযুক্ত যে বাক্য এই উভয় অংশে, অর্থাৎ এই যে প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং ডিপেন্ডেন্ট ক্লোজ উভয় ক্লোজে একই ধরনের টেন্স হবে। এখানে উভয় ক্ষেত্রেই প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, উভয় ক্ষেত্রেই পাস্ট থাকলে পাস্ট হবে। যেমন সিন্স ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, তারপরে ডট ডট দেওয়া আছে, তো এখানে কি কারণ, প্রচুর বৃষ্টি, ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, তাহলে এটা হলো কারণ বাক্য। তারপরে ফলাফল অংশ দিতে হবে, তাহলে আই ডিড নট গো টু আউটসাইড, আমি বাইরে যেতে পারলাম না। সিন্স ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি আই ডিড নট গো আউটসাইড, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল আমি বাইরে যেতে পারলাম না। তো এখানে দেখো যে টেন্সের এই বাক্যে যে ওয়াজ রেইনিং পাস্ট টেন্স আছে, সুতরাং পরের বাক্য ডিড নট গো এটিও পাস্ট টেন্স আমরা ব্যবহার করেছি। আর এই অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকতো পরের অংশ আমরা প্রেজেন্ট ব্যবহার করতাম। এটি হলো দুই অংশে সিন্স কারণ বা কারণ বোঝালে এরপরে সিন্সের পরে সিন্সযুক্ত অংশে কারণ থাকবে, পরবর্তী অংশে ফলাফল দিব, এবং উভয় ক্লোজে একই ধরনের টেন্সের ব্যবহার করতে হবে। নেক্সট এক্সাম্পল, সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি আগে ভাগে উঠি ডট ডট, তারপরে অংশ পূরণ করতে হবে। আমি উত্তর করে রেখেছি সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার আই গেট এনাফ টাইম টু ডু মাই ওয়ার্ক, যেহেতু আমি আগে ভাগে বা প্রত্যুষে উঠি আমি কাজ করার জন্য যথেষ্ট সময় পাই। তো এই যে সিন্সের সঙ্গে যে অংশ আছে এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ। এরপর আরেকটি পূর্ণাঙ্গ ক্লোজ আমরা ব্যবহার করছি যেটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, যেটি হলো আই গেট এনাফ টাইম টু ডু মাই ওয়ার্ক, এবং এটি হলো ফলাফল বাক্য। আর এই সিন্সের সঙ্গে যে অংশ এটি হলো কারণ বাক্য, এবং এখানে প্রথম অংশে অ্যাম আছে, প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং পরের অংশ কিন্তু আমরা গেট ব্যবহার করছি, প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝছো যে আসলে এখানে আমি বোঝাতে চেয়েছি সিন্স দ্বারা যদি কারণ বা যেহেতু বোঝায় সেই ক্ষেত্রে উভয় ক্লোজে একই টেন্স ব্যবহার করতে হবে, এবং সিন্স যে অংশে আছে সেটি একটি ডিপেন্ডেন্ট ক্লোজ, এরপরে আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দিতে হবে, এবং সিন্সযুক্ত অংশটি হলো কারণ, এরপরে যে বাক্যটি লিখব সেটি ফলাফল বাক্য হতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটি আছে সেটি হলো অ্যাজ সুন অ্যাজ, যার বাংলা অর্থ মাত্রই বা সাথে সাথে। এই অ্যাজ সুন অ্যাজ যুক্ত ইনকমপ্লিট বাক্যকে আমরা কিভাবে কমপ্লিট করব। অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত বাক্যে উভয় অংশে একই টেন্স হবে। তো প্রথম কথাই হলো অ্যাজ সুন অ্যাজ কোথায় আমরা পেয়ে থাকি, এটি আমরা ওই কমপ্লেক্স সেন্টেন্সে পেয়ে থাকি, এবং অ্যাজ সুন অ্যাজের সাথে যে ক্লোজটি থাকতেছে সেটা হলো আমাদের ওই সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। সুতরাং এরপরে আমাদের এর পরবর্তীতে আরেকটি পূর্ণাঙ্গ ক্লোজ দিতে হবে যেটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, এবং এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট উভয় ক্লোজেই একই টেন্স হবে। এখানে মূল বিষয়টি হলো অ্যাজ সুন অ্যাজ দ্বারা যখন দুটো ক্লোজে আমরা যুক্ত করব উভয় ক্লোজে একই টেন্স হবে। তাহলে ফর এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ আই স হিম, যেই মাত্র আমি তাকে দেখলাম বা তাকে দেখার সাথে সাথে, আই ওয়েন্ট আফটার হিম, আমি তাকে অনুসরণ করলাম। অ্যাজ সুন অ্যাজ আই স হিম আই ওয়েন্ট আফটার হিম, তাকে দেখা মাত্রই তাকে অনুসরণ করলাম। তো এখানে অ্যাজ সুন অ্যাজের সঙ্গে যে অংশ আছে এটি হলো আমাদের ডিপেন্ডেন্ট অংশ, এরপরে ইন্ডিপেন্ডেন্ট অংশ আই ওয়েন্ট আফটার হিম, এবং এই অংশে প্রথম অংশে স আছে, সুতরাং পরের অংশে আমরা ওয়েন্ট ব্যবহার করছি, অর্থাৎ ভার্বের যে টেন্স ওই অংশে একই রেখেছি। নেক্সট এক্সাম্পল, আই উইল গিভ হিম দ্য মেসেজ অ্যাজ সুন অ্যাজ ডট ডট, আমি তাকে সংবাদটি দিব যেই মাত্র ডট ডট।
তো আমি অ্যান্সার করে রেখেছি আই উইল গিভ হিম দ্য মেসেজ অ্যাজ সুন অ্যাজ আই শ্যাল সি হিম। তাকে দেখা মাত্রই আমি সংবাদটি দিব। এখানে as soon as I shall see him, তাকে দেখা মাত্রই। তো প্রথমে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দেওয়া আছে আই উইল গিভ হিম দ্য মেসেজ, আমি তাকে সংবাদ দেবো। এরপরে কনজাংশন দ্বারা আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ শুরু হলো as soon as I shall see him, তাকে দেখা মাত্রই। এবং এখানে as soon as দ্বারা দুটো ক্লোজ যুক্ত করেছি উভয় পাশে টেন্সে, প্রেজেন্ট এই ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। প্রথমটাতে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, পরেরটাতেও ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়েছে। এরপরে আনলেস, যার বাংলা অর্থ যদি না, আনলেস কনজাংশন দ্বারা যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে সেটিকে আমরা কীভাবে কমপ্লিট করব। আনলেস দ্বারা যে ক্লোজ শুরু হয় সেই ক্লোজে নট ব্যবহৃত হবে না। তো আনলেস এর মধ্যে কিন্তু নট আছে, সেই কারণে কিন্তু আনলেস যেই ক্লোজে থাকবে, অর্থাৎ আনলেস দ্বারা যে ইনকমপ্লিট সেন্টেন্স আসবে সেখানে কিন্তু দুটি ক্লোজ থাকবে। একটা হলো আনলেসের সঙ্গে, আরেকটি তার পরবর্তীতে। আনলেসের সঙ্গে যেটি থাকবে সেটি হলো ওই যে ডিপেন্ডেন্ট ক্লোজ, এরপরে ইন্ডিপেন্ডেন্ট আরেকটি ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। তো আনলেসের সঙ্গে যে ক্লোজটি থাকবে তার মধ্যে কিন্তু কোনোভাবেই নট দেওয়া যাবে না। অন্য অংশে দেওয়া যাবে কিন্তু আনলেস অংশে দেওয়া যাবে না। স্ট্রাকচার আনলেস যুক্ত ক্লোজ প্লাস সাবজেক্ট প্লাস মোডাল প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এমনিভাবেই কিন্তু আনলেস যুক্ত বাক্য দ্বারা আমরা ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে পারি। ফর এক্সাম্পল ইউনিটি ইজ পাওয়ার, প্রথম যে বাক্যটি দেওয়া হচ্ছে এখানে যে একতাই শক্তি, এরপরে যেই অংশে আমাদের ডট ডট ব্যবহার করা হয়েছে বা ইনকমপ্লিট সেন্টেন্সটি কেমন আছে, আনলেস ইউ আর ইউনাইটেড, যদি না তোমরা একত্রিত হও, তারপরে ডট ডট দিয়েছে। এখানে আনলেস মানে হলো যদি না। তো এটি কমপ্লিট করতে হলে আনলেস ইউ আর ইউনাইটেড ইউ ক্যানট ডু দ্য বেস্ট ফর দ্য কান্ট্রি, তোমরা যদি না একত্রিত হও তোমরা দেশের জন্য সেরাটি করতে পারবে না। তো এই আনলেস যে অংশে আছে এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ, সুতরাং এরপরে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দিতে হবে যেটি আমরা দিয়েছি, এবং ইউ ক্যানট ডু দ্য বেস্ট ফর দ্য কান্ট্রি, দেশের জন্য তোমরা ভালোটি করতে পারবে না। এই আনলেসের খেয়াল করো, আনলেস যে জায়গা আছে সেখানে কিন্তু কোনো নট নেই, সুতরাং আনলেসের পরে যে অংশটা আছে স্বভাবত সেখানে কিন্তু আমাদের অর্থের প্রয়োজনেই এখানে নটটা আমরা ব্যবহার করছি, ইউ ক্যান নট ডু দ্য বেস্ট ফর দ্য কান্ট্রি। এখানে যদি নটটা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের বাক্যটি সঠিক হবে না। তাহলে আমাদের কথাটি কী ছিল, আনলেস যে অংশে থাকবে সে অংশে নট ব্যবহার করা যাবে না, নট প্রয়োজনে আমরা আনলেসের পরে যে অংশ আছে আনলেস ব্যতীত অন্য সেই অংশে আমরা ব্যবহার করব। নেক্সট এক্সাম্পল ইউ ক্যানট প্রসপার ইন লাইফ আনলেস, তোমরা জীবনে উন্নতি করতে পারো না যদি না। তো এখানে আমাদের প্রিন্সিপাল ক্লোজটি দেওয়া আছে, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, তোমরা জীবনে উন্নতি করতে পারো না, এবং সেখানে নট যুক্ত আছে। এরপরে দ্বিতীয় অংশের আনলেস দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় ক্লোজটি, এরপরে পূরণ করতে হবে, এটি আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ হবে। এবং আনলেসের পরে যে অংশে, আনলেসের সঙ্গে যে অংশে কিন্তু আমাদের নো নট কোনোভাবেই দেওয়া যাবে না। আমি এখানে পূরণ করে রেখেছি আনলেস ইউ আর পাংচুয়াল, যদি না তোমরা নিয়মানুবর্তী বা সময়ানুবর্তী হও। তাহলে ইউ ক্যানট প্রসপার ইন লাইফ আনলেস ইউ আর পাংচুয়াল, তোমরা জীবনে উন্নতি করতে পারো না যদি না তোমরা নিয়মানুবর্তী হও। প্রিয় শিক্ষার্থী, থ্যাংক ইউ। দ্যাট ইজ অল ফর টুডে। ওয়াচ দ্য ভিডিও এগেইন অ্যান্ড এগেইন। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3 নিয়ে আসবো। সেখানে আমরা ওই কিছু কন্ডিশান, যেমন লিস্ট থাকলে এরপরে শুড হবে, উড দ্যাট থাকলে কুড হবে, ইট ইজ টাইম, হাই টাইমের পরে আমাদের ভার্বের পাস্ট ফর্ম হবে ইত্যাদি দেখাবো। সেই সঙ্গে আমাদের এই যে আজকে যে কনজাংশনের ব্যবহার দেখালাম, আরও কিছু কনজাংশন থেকে গিয়েছে, সো দ্যাট, সো ডট ডট দ্যাট ইত্যাদি, সেই বিষয়গুলো পরের ক্লাসে আমরা নিয়ে আসবো। স্ক্যার্সলি, হার্ডলি, হয়নি ইত্যাদি পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ for watching the video. See you again in the next class with completing sentence part 3. Thank you very much.